আজ আমার গল্প পড়ে শোনানোর যাত্রার সপ্তম গল্পে আমি বেছে নিয়েছি শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায় অথবা বনফুলের একটা ছোট গল্প। গল্পের নাম বিনতা দস্তিদার। শ্রী বহুরূপাক্ষ ভৌমিক যখন দ্বিতীয়বার বিবাহ করেন তখন তার বয়স 52 বছর। তার একমাত্র বন্ধু ত্রিপুরা সেন বলেন তিনি প্রেমে পড়ে বিনতাকে বিয়ে করেছিলেন। ত্রিপুরা সেন মানা করা সত্ত্বেও করেছিলেন। প্রেমে পড়লে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। ত্রিপুরাবাবুর সঙ্গে বিরূপাক্ষ ভৌমিকের আলাপ প্রায় বছর দশেকের। আলাপ ঘনিষ্ঠতা পরিণত হয়েছিল ক্রমশ। প্রথম আলাপ হয়েছিল কারণ দুজনেরই পেশা ছিল এক, দুজনেই ইন্স্যুরেন্সের দালাল। অন্তরঙ্গতা হবার আর একটা বিশেষ কারণ ছিল, দুজনেই বেশ অশ্লীলতা প্রিয় ছিলেন। দুজনের কাছে পর্নোগ্রাফির অনেক বই ছিল এবং দুজনেই মেয়েদের সম্বন্ধে যে ধরনের আলোচনা করতেন তা ভদ্রলোকের পক্ষে অশ্রাব্য। এই প্রবৃত্তি তাদের বন্ধুত্বটাকে নিবিড়তর করেছিল। বিরূপাক্ষবাবু বিপত্নিক এবং ত্রিপুরাবাবু অবিবাহিত, সেজন্য আরো জমেছিল অন্তরঙ্গতাটা। ভালোবাসার ভাগিদার ছিল না কেউ। এক বাড়িতে বাস করতেন দুজন। এক গলিতে দোতলার উপর ছোট্ট একটা ফ্ল্যাট পেয়েছিলেন তারা। পাশাপাশি দুটি শোবার ঘর, তাছাড়া একটি বসবার ঘর এবং রান্নার ঘর। দুজনের পক্ষে যথেষ্ট। পর্নোগ্রাফি পড়া ছাড়া দুজনের অবসর বিনোদনের আরেকটি উপায় ছিল। সন্ধ্যার পর দুজনে যখন মিলিত হতেন তখন আলোচনা করতেন কার চোখে সেদিন কিরকম মেয়ে পড়েছে। তাদের অঙ্গ প্রত্যঙ্গ হাবভাবের বর্ণনায় মশগুল হয়ে যেতেন তারা। এভাবেই চলছিল। হঠাৎ একদিন ত্রিপুরা এসে বললেন, বুকে ছুরি মেরে দিয়েছে দাদা, আজ এক্কেবারে ঘায়েল হয়ে গিয়েছি। উৎসুক বিরূপাক্ষ বললেন, কিরকম? কে মারলো বুকে ছুরি? বিনতা দস্তিদার। সে আবার কে? আমাদের কোম্পানিরই একটি এজেন্ট, আজই বহাল হয়েছে। আপিসে এসেছিল আজ। তুমি তো গেলে না, দেখতে পেলে বুঝতে কিরকম মাল একটা। চোখের চাউনি যেন চাকু ছুরি ঘ্যাচ করে বুকে বসে যায়। লালায়িত হয়ে উঠলেন বিরূপাক্ষ। উফ, বড্ড মিস করেছি তো। মিস করনি দাদা, মিস করনি। আবার সে আসবে কাল। সে তোমাকে চেনে বোধ হয়, তোমার খোঁজ করছিল। আমি তাকে বলেছি তুমি আপিসে আসবে। আমাকে চেনে? বিনতা দস্তিদার? মনে পড়ছে না তো। বয়স কত হবে? 20-র নিচেই, অর্ধস্ফুট গোলাপ। বিনতার সঙ্গে বিরূপাক্ষের যখন দেখা হলো তখন একটা জিনিস দেখে তিনি বিস্মিত হলেন। তার মুখের নিচের দিকটা ওড়না দিয়ে ঢাকা। থুতনিটাও ভালো করে দেখা যায় না। মনে হয় কোনো বোরকা পরা মেয়ের মুখের উপরার্ধটা খুলে দিয়েছে। আলাপ হবার পরই বিরূপাক্ষ তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার পোশাকের একটু নতুন রকম বৈচিত্র্য আছে দেখছি। এদেশে হিন্দু মেয়েদের এরকমটা দেখা যায় না। বিনতা উত্তর দিয়েছিল, না, এদেশের পোশাক নয়। ছেলেবেলা বাবার সঙ্গে মিশর গিয়েছিলাম, সেইখানে এরকম পোশাক অনেক মেয়েই পরতো। খুব ভালো লাগতো আমার। সেই জন্যই যখনই বাইরে বেরোই এই পোশাক পরি। দেখতে ভালো নয়? চমৎকার। বিনোদার সঙ্গে বিরূপাক্ষের ঘনিষ্ঠতা হতে বিলম্ব হয়নি। বিরূপাক্ষকে সেজন্য বেশি চেষ্টাও করতে হয়নি। বিনতাই বিরূপাক্ষের সঙ্গে ঘনিষ্ঠতা করতে বেশি উৎসুক, এ কথা মনে হয়েছিল ত্রিপুরা সেনের। বিনতাই হোটেলে নিমন্ত্রণ করতে তাকে বারবার, সিনেমার টিকিট কিনে আনতো তার জন্য, তাকে একলা ডেকে নিয়ে যেত ইডেন গার্ডেনে, চিড়িয়াখানায়। হঠাৎ ট্যাক্সি থামিয়ে তাতে উধাও হয়ে যেত দুজন মাঠের দিকে। বিহ্বল হয়ে পড়লেন বিরূপাক্ষ, লোলুপ হয়ে উঠলেন ত্রিপুরা সেন। স্বাভাবিক নিয়মে ত্রিপুরা সেনের ঈর্ষাও হতে লাগলো খুব, কিন্তু চতুর লোক ছিলেন ত্রিপুরা। মনের ভাব গোপন করার দক্ষতাও ছিল তার। তিনি যে ঈর্ষাক্লিষ্ট বা লোলুপ এটা ঘুণাক্ষরে জানতে দিলেন না বিরূপাক্ষকে। মাঝে মাঝে কেবল ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করতেন, কি ভায়া, গাঁততে পারলে? বিরূপাক্ষ বলতেন, আমারই গলায় বড়শি আটকে গেছে, ছটফট করছি। থুতনির সামনে পর্দা নেমেছে? না, সেটাও সহজে নামাবে না। কেন নামাবে না? তার খুশি। দিন কয়েক পরে বিরূপাক্ষ একদিন বললেন, এইবার বোধহয় যবনিকা পতন হবে মনে হচ্ছে। কিরকম? ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে।
বলেছে বিয়ের পর ও থুতনি পর্দা সরিয়ে ফেলবে, ফুলসজ্জা রাত্রেই ফেলবে বলেছে। একটা অজ্ঞাত কুশলিকাকে বিয়ে করবে? সেটা কি বুদ্ধিমানের মতো কাজ হবে? হবে না তা বুঝতে পারছি, কিন্তু ওকে আমার চাই চাই। ওর কালো চোখের চাউনি পাগল করেছে আমায়। ও স্পষ্ট বলে দিয়েছে বিয়ে না করলে ও ধরা দেবে না। কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ, প্রত্যেক স্ত্রীলোককেই কেনা যায়। মূল্যের ইতর বিশেষ হতে পারে, কিন্তু কেনা যায়। এ লাইনে চেষ্টা করে দেখো না। দেখেছি, বিনতাও বিকৃত হতে রাজি, কিন্তু তার মূল্য ওই, বিবাহ করতে হবে। বিনতার সঙ্গে বিরূপাক্ষ ভৌমিকের বিবাহ হয়েছিল অনতি বিলম্বে। ঠিক তার পরের ঘটনাটা খবরের কাগজে হয়তো অনেকে পড়েছেন। ফুলশয্যার রাতেই বিরূপাক্ষ ভৌমিকের মৃত্যু হয়েছিল। ডাক্তার ঘোষালের মতো হার্ট ফেল করে মারা গিয়েছিল ভৌমিক মশাই। কাগজে এর বেশি খবর আর বেরোয়নি। ত্রিপুরা সেন তার ডায়েরিতে কিন্তু এ বিষয়ে যা লিখেছেন তা বিস্ময়কর। তিনি লিখেছেন, বিরূপাক্ষ বাবুর ফুলশয্যার রাতে আমি আড়ি পেতেছিলাম তীর্যকভাবে আনন্দ উপভোগ করবার জন্য, ইংরেজিতে যাকে বলে ভাইক্যারিয়াস প্লেজার। ঠিক আমার পাশের ঘরেই ফুলশয্যা হয়েছিল। আমাকে খুব অসুবিধা ভোগ করতে হয়নি এর জন্য। একটা জানালা ফুটো দিয়ে আমি সমস্ত দেখতে পাচ্ছিলাম। বিনতা শেষ পর্যন্ত তার গলার সামনে সে নীল ওড়নাটা টাঙিয়ে রেখেছিল। বিয়ে হয়েছিল ৩ আইন অনুসারে, সুতরাং সে ওড়না সরাবার প্রয়োজন মনে করেনি। বিনতা যখন ফুলশয্যার খাটে উঠল তখনও তার গলার সামনে নীল ওড়না। বিরূপাক্ষ বেশ চঞ্চল হয়ে উঠেছিল। একটু অধীর কণ্ঠে বলল, এবার ওটা সরিয়ে দাও না বিনতা। এই যে দিচ্ছি বলে বিনতা ওড়নাটা খুলে ফেলে দিয়ে এমন একটা গ্রীবাভঙ্গি করে বসে রইল যে আমি চমকে গেলাম। আমার মনে হলো ঠিক যেন একটা সাপ ফনা তুলে আছে। অনেক সাপের গলায় ডোরা ডোরা কাটা দাগ থাকে, বিনতার গলাতেও তা ছিল। ৪-৫টা ঘন কালো রেখা। হঠাৎ মনে হয় চামড়ার নিচে বুঝি রক্ত জমে আছে। চিৎকার করে উঠল বিরূপাক্ষ। কে কে তুমি? তুমি কি? খিলখিল করে হেসে উঠল বিনতা। তারপর একেবারে অন্যরকম কণ্ঠে জবাব দিল, হ্যাঁ আমি সেই। আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল বিরূপাক্ষ। বিনতা বিছানা থেকে নেমে এসে দরজায় খিল খুলল। খুলেই আমাকে দেখতে পেল সে। সহজ কণ্ঠে বলল, ডাক্তার ঘোষালকে একবার খবর দিন তো, উনি অজ্ঞান হয়ে গেছেন। ডাক্তার ঘোষাল এসে ভৌমিক মশাইকে আর জীবিত দেখেননি। বিনতা ঠিক তার পরপরই চলে গেল, ঠিক যেন উবে গেল। সবানুগমনও সে করেনি। আশ্চর্য মেয়ে। বিরূপাক্ষ বাবুর মৃত্যুর প্রায় ১ বছর পর সিআইডি বিভাগের একজন কর্মকর্তা একদিন বিরূপাক্ষ বাবুদের অফিসে এলেন। তিনি একটা ফটো ত্রিপুরা সেনকে দেখিয়ে প্রশ্ন করলেন, এই চেহারার কোনো লোকে আপনাদের অফিসে কাজ করেন? ত্রিপুরা সেন অনেকক্ষণ ভ্রুকুঞ্চিত করে চেয়ে রইলেন ফটোটির দিকে। চেনা চেনা মনে হচ্ছে, অথচ ঠিক চিনতে পারছেন না। তারপর হঠাৎ পারলেন, বিরূপাক্ষ বাবুর ফটো? কিন্তু সে তো অনেকদিন আগের, সম্ভবত তার যৌবনকালের। বললেন, বিরূপাক্ষ বাবুর ফটো বলে মনে হচ্ছে। হ্যাঁ, তিনি ওই ছদ্মনামে আপনাদের অফিসে কাজ করতেন শুনেছি। তিনি কোথায়? তিনি তো বছর খানেক আগে মারা গেছেন। ও, তাকে কেন খুঁজছেন? তিনি একজন ফেরারি আসামি। প্রায় ২১ বছর আগে তিনি তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেছিলেন। বলেন কি? ত্রিপুরা সেনের চোখের সামনে বিনতার গলার কালো দাগগুলো সহসা যেন স্পষ্ট হয়ে উঠল। এই ছিল আমার পড়া ৭ম গল্প। যদি বনফুলের গল্প ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব তার ছোট গল্পের একটা সংকলন আমার সংগ্রহে আছে, সেখান থেকে আরো গল্প পড়ে শোনানোর। ভালো থাকবেন।